আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের পর্বে আমরা উপাত্ত বা অবিন্যস্ত উপাত্ত থেকে মধ্যক নির্ণয় করব। তোমরা আগের মধ্যক নির্ণয়ের পর্বে দেখেছিলে যে মধ্যক আমরা সারণী থেকে নির্ণয় করেছিলাম, কিন্তু আজকে আমরা কি করব, এরকম বিভিন্ন উপাত্ত দেওয়া আছে, এরকম উপাত্ত থাকলে কিভাবে সহজে আমরা মধ্যক নির্ণয় করতে পারি সেটা আমরা এই পর্বে দেখব। তাই আমরা শুরু করি। দেখো, এখানে একটা প্রশ্ন রয়েছে যে কোনো বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার নবম শ্রেণীর 30 জন শিক্ষার্থীর বিজ্ঞান বিষয়ে প্রাপ্ত নম্বর নিম্নরূপ। তাদের বিজ্ঞানের বিষয়ে কে কত নম্বর পেয়েছে এখানে দেওয়া আছে এবং টোটাল শিক্ষার্থী হচ্ছে 30 জন। প্রশ্ন হচ্ছে শ্রেণীব্যাপ্তি 10 ধরে গণসংখ্যা সারণী তৈরি করে মধ্যক নির্ণয় করো। অর্থাৎ প্রশ্নে তোমাকে দিয়েই দিছে যে শ্রেণী ব্যাপ্তি অর্থাৎ শ্রেণী ব্যবধান কত করে নিবে, 10 করে নিবে। তাহলে আমরা শ্রেণীব্যাপ্তি 10 ধরে এই প্রশ্নটা সমাধান করব এবং 10 ধরে কি করতে বলা হয়েছে, গণসংখ্যা সারণী তৈরি করতে বলা হয়েছে। তাই মনে রাখবে যে গণসংখ্যা সারণী তৈরি করার আগে তোমাকে অবশ্যই কি শ্রেণী সংখ্যা বের করে নিতে হবে, কারণ তুমি এই শ্রেণীব্যাপ্তির সাহায্যেই কি শ্রেণী সংখ্যাটা বের করে নিতে পারবে। আর সেই ক্ষেত্রে তোমার সাহায্য নিতে হবে পরিসরের, কারণ তোমরা জানো যে শ্রেণী সংখ্যা সমান হচ্ছে কি পরিসর ভাগ শ্রেণী ব্যাপ্তি। তাই আমরা শ্রেণী ব্যাপ্তি তো পেয়ে গেলাম, তাই আমরা কি আগে পরিসর বের করব, সেখান থেকে আমরা কি করব, শ্রেণী সংখ্যা বের করব। বের করার পরেই তারপর কি গণসংখ্যা সারণী তৈরি করব। চলো আমরা কাজটা শুরু করি। এখন শুরুতে যেহেতু আমাদের পরিসর বের করতে হবে, তোমরা জানো পরিসর বের করতে হলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান প্রয়োজন হয়। তাহলে এখানে দেখো যে উপাত্তগুলো রয়েছে, এখানে সর্বোচ্চ মান হচ্ছে 95 এবং সর্বনিম্ন মান কত, এই যে 37। তাহলে এই দুইটার বিয়োগফলের সাথে 1 যোগ করে দিলে কি পরিসর আমরা পেয়ে যাব। তাহলে চলো আমরা সাজিয়ে নেই। যেহেতু উপাত্তগুলোর সর্বোচ্চ মান সমান কত, 95, উপাত্তগুলোর সর্বনিম্ন মান কত, 37। সুতরাং উপাত্তগুলোর পরিসর সমান কত হবে, সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান প্লাস 1। এখন দেখো 7 আছে, 15 হবে, 8 হলে হাতে 1, 4 আছে, 9 হবে, 5 হলে যোগ করলে কত হয় 58, আর 1 কত হয় 59, অর্থাৎ পরিসর বের হলো 59। এখন আমরা কি করব, তোমরা জানো যে এখন আমরা শ্রেণী সংখ্যা বের করব। সুতরাং শ্রেণী সংখ্যা কি তোমাদেরকে বলেছিলাম, সেটা হচ্ছে পরিসর ভাগ হচ্ছে শ্রেণী ব্যাপ্তি। আমরা সেই সূত্রটা লিখে নিলাম। এখন দেখো পরিসরের মান বের করছি আমরা 59 এবং শ্রেণী ব্যাপ্তি প্রশ্নে দেওয়া আছে 10। এখন 59কে 10 দিয়ে ভাগ করলে হয় কত, 5.9, অর্থাৎ প্রায় কত 6। ঠিক আছে, অর্থাৎ শ্রেণী সংখ্যা তো দশমিক বা ভগ্নাংশ হয় না, তাই 5-এর উপরে, তাই আমরা 6। যদি 6-এর উপরে হইতো মানে 6.2, 6.3, 6.4, সেই সকল ক্ষেত্রে আমরা কত ধরে নিতাম, 7 ধরে নিতাম। তো এখন আমাদের শ্রেণী সংখ্যা বের করা শেষ। এখন আমরা কি করব, যে গণসংখ্যা সারণী তৈরি করার কথা বলা হয়েছে, তাই কি গণসংখ্যা সারণী তৈরি করব। শিক্ষার্থীরা দেখো, গণসংখ্যা সারণী তৈরি করা হয়েছে, যেখানে 4টা কলাম রয়েছে। শুরুতে শ্রেণীব্যাপ্তি, পরে ট্যালি, তারপরে গণসংখ্যা এবং সর্বশেষ রয়েছে ক্রমযোজিত গণসংখ্যা। তোমরা জানো যে ট্যালি হচ্ছে শ্রেণীব্যাপ্তি যত থেকে যত থাকবে সেই সংখ্যাটা এই উপাত্তর মধ্যে যতগুলো রয়েছে সেই সংখ্যা, সেই কয়টা কি করতে হয়, দাগ দিতে হয়। আর ট্যালির সংখ্যা যা হয় সেটাই কি হয়, গণসংখ্যা। আর ক্রমযোজিত গণসংখ্যা আমরা বের করি এই গণসংখ্যার মানগুলো ধাপে ধাপে, অর্থাৎ একটার সাথে একটা ক্রমান্বয়ে যোগ করে। তো চলো আগে প্রথম যেই কলামটি রয়েছে সেই কলামটি সম্পূর্ণ করি, তারপরে আস্তে আস্তে আমরা কি বাকি কলামগুলো সম্পূর্ণ করব।
দেখো শ্রেণীব্যাপ্তি শুরু। এখন বলা হয়েছিল প্রশ্নে যে শ্রেণীব্যাপ্তি 10 ধরে অর্থাৎ 10 ধরে, তাহলে আমাদের সর্বনিম্ন মান কত ছিল 37, তাহলে সেটা দিয়েই শুরু করলাম। তাহলে 37 থেকে 10 ধরলে পরের সংখ্যা কত হবে 46, কারণ 37 ধরে তুমি গুণা শুরু করো, তাহলে 37 থেকে শুরু করলে 37 শুরুরটা, তারপরে 38, এরকম করে সর্বশেষটা হবে 46। তাই 46 থেকে শেষ হলো, তারপরটা হবে কত 47, সেখান থেকে 10 হলে 56, তারপরে 57 থেকে 66, তারপরে হবে 67 থেকে 76, তারপরে হবে 77 থেকে 86। দেখো সর্বোচ্চ কত ছিল 95, এখন আমরা পৌঁছাতে পারি নাই, তাহলে আরও একটা ঘর দেখা যাচ্ছে যে নিতে হবে। তো 86-এর পর 87 থেকে 96 পর্যন্ত, যেহেতু 95 সর্বোচ্চ তাই 96 এসে পড়ছে, এর বেশি আর নেওয়ার প্রয়োজন নেই। এখন ট্যালির পালা। ট্যালি হচ্ছে যে দেখতে হবে যে 37 থেকে 46 পর্যন্ত কয়টা নম্বর অর্থাৎ কয়টা সংখ্যা রয়েছে। দেখো তা 37 থেকে 46-এর মধ্যে এই যে একটা আমরা পেলাম একটা, তারপরে এই যে একটা দুইটা, এই যে একটা তিনটা, এখানে টোটাল আমরা তিনটাই পেয়েছি, আর কোনো পাচ্ছি না 37 থেকে 46-এর মধ্যে, তাই ট্যালি হবে তিনটা চিহ্ন, তিনটা দাগ দিব, তাই গণসংখ্যা কত হবে 3। এখন তোমরা মনে রাখবে যে ট্যালি যে কয়টা হবে গণসংখ্যাও সেটা হবে। এখন 47 থেকে 56, চলো খুঁজি 47 থেকে 56, এই যে 55 একটা হলো, আরেকটা দুইটা, এই যে একটা তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, আর দেখা যাচ্ছে না, তাহলে ট্যালি হবে 6টা, 1 2 3 4। তোমরা জানো 4টার পরে 5টা হলেই কি একটা এরকম টান দিতে হয়, তাহলে কয়টা হলো 1 2 3 4, এই টান একটা 5টা, আর এই যে একটা 6টা, তাহলে গণসংখ্যা 6। তা এখন তারপরে 57 থেকে 66, 57 থেকে 66, এই যে একটা, এই যে একটা দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, টোটাল 8টা পেয়েছি। 1 2 3 4, এই যে 5টা হলো, আর 6 7 8, 8টা। এখন হচ্ছে 67 থেকে 76, এই 76 পর্যন্ত যেহেতু, তাহলে 75ও যাবে 70ও যাবে, তাহলে কয়টা হলো 2টা, তারপরে এই যে একটা তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, এখানে আমরা কয়টা পেলাম 8টা, 1 2 3 4, এই 1 5 6 7 8, 8। তারপরে 77 থেকে 86, এই যে একটা দুইটা, তিনটা, আর পাচ্ছি না, তাহলে এখানে হচ্ছে তিনটা, তাহলে 3। আর 87 থেকে 96, 87 থেকে 96-এর এই যে একটা, একটা পেলাম, আর এই যে একটা দুইটা পেলাম, অর্থাৎ গণসংখ্যা হবে 2। আশা করি এই দুইটা কলাম বুঝতে পেরেছো। এখন সর্বশেষ কলামটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। যারা এর আগের পর্বটি দেখেছো যে ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে করে, তারা নিশ্চয়ই এটার উত্তর করে ফেলেছো। আর যারা বুঝতে পারোনি অথবা যারা নতুন এই পর্বে, তাদের উদ্দেশ্যে বলতেছি যে ক্রমযোজিত গণসংখ্যার ক্ষেত্রে শুরুতে যে গণসংখ্যা থাকবে সেটাই লিখতে হয়, অর্থাৎ প্রথম গণসংখ্যা 3, তাই এটা এখানে 3 লিখলাম। পরবর্তী
ঘরটা হয় হচ্ছে এই গণসংখ্যার সাথে পরের ঘরের গণসংখ্যা যোগ করে এখানে বসাতে হয়। তাহলে 3 আর 6 যোগ করলে কত হয়? 9। তারপরের ঘরটা হবে এখন যেটা পেলাম সেটার সাথে তার পরের ঘরের গণসংখ্যা যোগ করতে হয়। তাহলে 9 আর 8 যোগ করলে হয় হচ্ছে 17। তারপরে 17 আর 8 যোগ করলে কত হবে? 25। তারপরে 25 আর 3 যোগ করলে কত হবে? 28। তারপরে 28 আর 2 যোগ করলে হবে 30। তোমরা মনে রাখবা ক্রমযোজিত গণসংখ্যার লাস্টে যেটা আসবে সেটা হবে মোট গণসংখ্যার সমান। দেখো এখানে কয়জন শিক্ষার্থী ছিল? 30 জন। তাই এখানেও অবশ্যই কি 30 আসবে। যদি 30 আসে তাহলে বুঝবে তোমার যোগটা ঠিক আছে। তো দেখো শিক্ষার্থীরা, গণসংখ্যা সারণী তৈরি করা হয়ে গেল। আমাদের প্রশ্ন ছিল যে শ্রেণীব্যাপ্তি 10 ধরে গণসংখ্যা সারণী তৈরি করে মধ্যক নির্ণয় করো। এখন আমাদের তো গণসংখ্যা সারণী হয়ে গেল, আমাদের শুধু কি সূত্রের সাহায্যে মধ্যক নির্ণয় করা বাকি। এখন আমরা মধ্যকটা নির্ণয় করব। চলো আমরা মধ্যক নির্ণয় করি। শিক্ষার্থীরা, তোমরা জানো মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে সারণীর পরে শুরুতে n এর মান থেকে n/2 এর মান বের করতে হয়। তাহলে এখানে n এর মান কত আমরা পেলাম? তোমরা জানো যে n হচ্ছে কি গণসংখ্যার টোটাল। আমরা গণসংখ্যার সর্বোচ্চ যেটা সর্বোচ্চ না, গণসংখ্যার যে যোগফল সেটা আমরা কত পেয়েছি সেটা আমাদের বের করে নিতে হবে। চলো দেখো ছকের নিচে যে মোট গণসংখ্যার টোটাল হচ্ছে 30, অর্থাৎ সব গণসংখ্যা যোগ করলে আমরা কত পেয়েছি? 30। তাহলে n এর মান কত হবে? 30। সেটা আমরা বসাবো, সেখান থেকেই কি আমরা n/2 বের করব। তাহলে এখানে n হচ্ছে 30, সুতরাং n/2 কত? 30/2 সমান হচ্ছে 15। অর্থাৎ n/2 এর মান 15। তার মানে হচ্ছে তুমি ওই সারণীতে দেখবে যে ক্রমযোজিত গণসংখ্যার ক্ষেত্রে কোন সংখ্যাটার মধ্যে 15 রয়েছে সেইটাই হবে কি তোমার মধ্যক শ্রেণী। আবারও বলতেছি, n/2 এর মান যেটা আসবে সেই মানটা তুমি ওই সারণীতে দেখবে ক্রমযোজিত গণসংখ্যার কোন মানটার মধ্যে শুরুতে 15 রয়েছে সেটাই হবে কি মধ্যক শ্রেণী। শিক্ষার্থীরা দেখো এখানে ক্রমযোজিত গণসংখ্যা শুরুতে আছে 3, তাহলে আমরা তো জানি 3-র মধ্যে তো আর 15 নাই। তারপরে দেখি 9, 9-এর মধ্যেও 15 থাকে না, কারণ 15 হচ্ছে 9-এর চেয়ে বড়। 17, 17-এর মধ্যে কি 15 থাকে? হ্যাঁ, কারণ 17-এর মধ্যে 15 রয়েছে, কারণ 15 তারপরে 16 তারপরে 17। ঠিক আছে, তাহলে আমাদের মধ্যক শ্রেণী কোনটা হবে? এটা হবে আমাদের মধ্যক শ্রেণী, অর্থাৎ 57 থেকে 66 এটাই হবে কি আমাদের মধ্যক শ্রেণী। এখন এই শ্রেণীটাকে নিয়ে আমাদের কাজ করতে হবে। আবারও বলতেছি, n/2 এর মান তুমি ক্রমযোজিত গণসংখ্যার শুরু থেকে দেখবা যে যেই সংখ্যাটার মধ্যে ওই n/2 এর মান আছে সেটাই হচ্ছে মধ্যক শ্রেণী। তাহলে এখানে n/2 এর মান হচ্ছে 15। 15 কি শুরুতে কি 17-এর মধ্যে রয়েছে। ঠিক আছে, তাহলে 57 থেকে 66 এটাই কি হবে মধ্যক শ্রেণী। তাহলে সুতরাং মধ্যক হলো কি 15তম পদের মান। এখন এই 15তম পদ কোন শ্রেণীতে রয়েছে আমরা দেখলাম, সেটা কি 57 থেকে 66 শ্রেণীতে রয়েছে, সেটা আমরা লিখব। তাহলে মধ্যক হলো 15তম পদের মান, যা 57 থেকে 66 শ্রেণীতে রয়েছে। সুতরাং মধ্যক শ্রেণী সমান কত? 57 থেকে 66, এটাই হচ্ছে মধ্যক শ্রেণী। এখন এই শ্রেণীকে নিয়ে আমরা কাজ করব। তাই এখন আমরা মধ্যকের সূত্রটা লিখে নিব, যেহেতু আমরা মধ্যক নির্ণয় করব। যা আমরা জানি মধ্যক সমান L প্লাস n/2 মাইনাস FC ইন্টু H/FM।
ঠিক আছে, এটা হচ্ছে মধ্যক নির্ণয়ের সূত্র। এখন তোমরা সাইডে অবশ্যই এখানে কোন প্রতীকের মান কত সেটা লিখে নিবে। তো এখন শুরুতে আছে হলো এল, যে এখানে এল মানে হচ্ছে মধ্যক শ্রেণীর সর্বনিম্ন মান। তাই মধ্যক শ্রেণী কত? 57 থেকে 66। তাহলে এখানে সর্বনিম্ন কোনটা? 57, অর্থাৎ এল এর মান হচ্ছে 57। তারপরে আছে হলো এন, এন এর মান কত? দেখো এন এর মান হচ্ছে কত ছিল? 30, সেটা লিখে নিবে। তারপরে আছে হলো এফসি, এফসি কি? এফসি হচ্ছে যেটা তোমার মধ্যক শ্রেণী তার উপরের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। আমরা সারণীটা আবার একটু দেখি, তাহলে ক্লিয়ার হবে তোমাদের। দেখো এখানে মধ্যক শ্রেণী হচ্ছে 57 থেকে 66, এটা হচ্ছে মধ্যক শ্রেণী। এখন এফসি হচ্ছে এই যে মধ্যক শ্রেণীর উপরের শ্রেণীর যে ক্রমযোজিত গণসংখ্যা, এইটাই হচ্ছে এফসি। অর্থাৎ যেহেতু এটা মধ্যক শ্রেণী, সেই শ্রেণীর উপরের শ্রেণীর যে ক্রমযোজিত গণসংখ্যা সেটাই হচ্ছে এফসি, সেটা হচ্ছে কত? 9। এবং এই সূত্রে তুমি দেখলে আরেকটা মান হচ্ছে এফএম। এফএমটা কি? সেটা হচ্ছে তোমার যে মধ্যক শ্রেণী সেইটার গণসংখ্যা। তাহলে এফএমটা কত? 8। ঠিক আছে, তাহলে আমরা এফসি পেলাম কত? 9, এবং এফএম পেলাম 8। এখন এফসির জায়গায় আমরা কি 9 বসাবো, এবং এফএম এর জায়গায় কত বসাবো? 8 বসাবো। চলো বসিয়ে নিই। তাহলে এফসি হচ্ছে 9, আর এফ এম যেটা মধ্যক শ্রেণীর গণসংখ্যা সেটা হচ্ছে 8। আর আরেকটা প্রতীক আছে সেটা হচ্ছে এইচ। তোমরা জানো এইচ হচ্ছে শ্রেণীব্যাপ্তি, যেটা প্রশ্নে দেওয়া আছে 10, সেটা আমরা বসিয়ে নিলাম। এখন প্রতীকগুলোর মান বসিয়ে মধ্যকটা নির্ণয় করব। তাহলে এল এর মান হচ্ছে 57 প্লাস এন এর মান হচ্ছে 30 ভাগ 2 মাইনাস এফসির মান হচ্ছে 9 ইন্টু এইচ এর মান হচ্ছে 10, আর এফ এম এর মান হচ্ছে 8। আসো এখন হিসাব করি। 57 প্লাস 30কে 2 দ্বারা ভাগ করলে হয় 15 মাইনাস 9 ইন্টু 10 ভাগ 8। 57 প্লাস 15 থেকে 9 গেলে থাকে কত? 6 ইন্টু উপরে থাকে 10, নিচে 8। 57 রাখলাম, প্লাসের প্লাস দিলাম। এখন দেখো 6-এর সাথে 10/8 গুণ আছে। তোমরা জানো লবের সাথে লবের গুণ হয়, তাহলে 6 ইন্টু 10 কত হয়? 60 হয়, ভাগ 8। এখন 57 প্লাস 60কে তুমি 8 দ্বারা ভাগ করলে পাবে হচ্ছে 7.5 ইকুয়াল টু, এখন 57 প্লাস 7.5 করলে হয় 64.5। এটাই হচ্ছে মধ্যক। তাই লিখবো আমরা, সুতরাং নির্ণেয় মধ্যক সমান 64.5। আশা করি তোমরা বুঝতে পেরেছো।